আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, সবচেয়ে বড় দুঃসংবাদ হলো অন্যতম আমাদের প্রিয় দুটি মুসলিম দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ব্যাপক লড়াই হয়েছে। এক কথায় বলতে পারি, এই দেশ দুটো সাম্প্রতিক বড় বড় যুদ্ধে যত সেনা হারায়নি, শনিবার এক রাতের লড়াইতে তার চেয়ে বেশি সেনা হারিয়েছে। দিন শেষে যোগফল আমরা যদি নির্ধারণ করি, যারাই মারা গেছে সব আমাদের ভাই। লাভটা কার হলো? আফগান, পাকিস্তান সবই তো আমাদের ভাই। ইতিমধ্যে আল জাজিরার তথ্য মতে আফগানিস্তান দাবি করেছে তারা 58 জন পাক সেনাকে হত্যা করেছে এবং তারা 23টি পাকিস্তানি পোস্ট বা ঘাঁটি দখল করেছে এবং তারা বলছে যে ব্যাপক পরিমাণে পাকিস্তানের ক্ষয়ক্ষতি করেছে। এটা জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন তাদের গণমাধ্যমে। দ্বিতীয়ত, পাকিস্তান দাবি করছে তারা 2 শতাধিক আফগান সেনা এবং তালেবান যোদ্ধা এবং বিভিন্ন যোদ্ধাকে হত্যা করেছে এবং 19টির বেশি পাকিস্তান আফগানিস্তানের ঘাঁটি বা তাদের যে সেনা পোস্ট বা তাদের সদর দপ্তর বা যেটাকে আমরা প্রধান যে ঘাঁটি বলি, এগুলোকে দখল করেছে। পাকিস্তানের গণমাধ্যমে দেখানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের যেসব ঘাঁটি দখল করেছে সেখানে তাদের পতাকা উঠছে। তার মানে দুটো দেশের হিসেব 258 জন মিললে হয়ে যায় 258 জন। তবে পাকিস্তান বলছে যে তাদের 23 জন সেনা মারা গেছে। 58 জনের যে হিসাবটা দিয়েছে আফগানিস্তান, এটা পাকিস্তান স্বীকার করেনি, বলছে যে 23 জন পাক সেনা নিহত হয়েছে, তবে আহত আছে অনেক। তো সব মিলে পাকিস্তান এবং আফগানিস্তানের এই উত্তেজনার প্রধান কারণ বা কেন্দ্রটি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত সফরে গেছেন এবং ভারত থেকেই তিনি হুমকি দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তারপরেই আমরা দেখলাম গত রাতে ব্যাপক গোলাগুলি হয়েছে। দর্শক, তো আজকে এই সকল বিষয় নিয়ে আমরা আমাদের আলোচনা ঠিক করেছি। তো আমাদের সাথে সকল বিষয় নিয়ে আলোচনা করবেন তুরস্ক থেকে টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। ওয়ালিদ ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম মাসুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনার যারা দর্শক শ্রোতা রয়েছেন ওপেন দি আইস চ্যানেলটির, তারাও অনেক অনেক ভালো আছেন। আপনি কি ইস্তানবুলে আছেন? ইস্তানবুলে শীত পড়ছে বোধহয়, নাকি? জি জি, ইস্তানবুলে শীত পড়া শুরু হয়ে গেছে মাসুম ভাই। এখানে আজকে বৃষ্টি হচ্ছিল এবং ব্যাপক ঠান্ডা, গতকালকে রাত্রেও বেশ ঠান্ডা ছিল। তাপমাত্রা কত এখন ইস্তানবুলে? এখানে তাপমাত্রা 13-14 ডিগ্রি, কিন্তু বৃষ্টি এবং অত্যন্ত প্রবল বাতাস বইছে, যার কারণে আসলে ঠান্ডা। আমাদের বাসায় হিটার চালানো শুরু হয়ে গেছে মাসুম ভাই। এবছর বোধহয় শীত ইস্তানবুলে একটু তাড়াতাড়ি পড়লো বলে মনে হচ্ছে। দর্শক, আমরা এখন ওয়ালিদ ভাইয়ের কাছ থেকে জানবো। ওয়ালিদ ভাই, আমরা একটু প্রথমে জানতে চাই আমাদের আজকের বিষয়গুলো একটু শিরোনাম বলে দিচ্ছি। দু দেশের তো অবস্থা বললাম। আমি কিছু তথ্য পেয়েছি, কিছু আউটলেটের খবর পেয়েছি এরকম যে আমাদের দাদাদের দেশটি আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে নামিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে। পাকিস্তান কাল রাতে আফগানিস্তানের উপর ব্যাপক অ্যাটাক করেছে, ব্যাপক। এবং এখন পর্যন্ত নিহতের সংখ্যা যে 200 বলা হয়েছে, এটা ছাড়িয়ে যেতে পারে। এবং বলা হয়েছে যে পাকিস্তানের ভারতের টার্গেট, এরপর তারা বাংলাদেশ নিয়ে অন্যরকম পরিকল্পনা করছে এবং বাংলাদেশকে নিয়েও তারা আফগানিস্তানের মতো নতুন একটা খেলা খেলতে পারে। তো তাহলে আমরা প্রথমে যে প্রশ্নটা আপনার কাছ থেকে জানতে চাই সেটি হলো, এই দুই দেশের মধ্যে এই যুদ্ধের কারণটি কি আসলে? ধন্যবাদ মাসুম ভাই। আপনি শুরুতেই বেশ কিছু নিউজের কথা বলেছেন, যেটি আসলে আপনি অলরেডি বলে দিয়েছেন মাসুম ভাই। এই যে ভারতের রোলটি, মাসুম ভাই, ভারতীয় উপমহাদেশের একটি দেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান। এগুলোকে যদি আপনি দেখেন, আজ থেকে প্রায় 250 বছর আগে 1857 সালের যে যে ঘটনাটি ঘটে, যখন পুরো ভারতবর্ষকে ব্রিটিশরা শাসনামলে নিয়ে গেল 1857 সালের সিপাহী বিদ্রোহের পরে, তার আগ পর্যন্ত এই দেশগুলো আসলে খুবই কাছাকাছি দেশ ছিল।
একটি সময় ব্রিটিশ শাসন, উপনিবেশিক শাসন এবং পরবর্তীতে বিশেষ করে আমাদের পূর্ববঙ্গের মুসলমানদের জীবন অতিষ্ঠ হয়ে যায় আপনার কিছু আম আ হিন্দু জমিদারদের যে প্রবল আ নিষ্পেষণ তাতে। এবং আপনি জানেন কিনা জানি না, গোটা ভারতবর্ষে সর্বপ্রথম বাংলায় কিন্তু জমিদার প্রথা উচ্ছেদ হয়েছিল। এবং ফিউডাল সিস্টেম বা এই জমিদারিত্ব প্রথা সবার আগে বাংলায় উচ্ছেদিত হওয়ার কারণে আজকে আমাদের যে বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, সেখানে কিন্তু আমরা একটি জাতি হয়ে উঠতে পেরেছি। যেটি কিন্তু পাঠানদের যে অঞ্চল কেপিকে বা খাইবার পাখতুনখোয়া কিংবা আফগানিস্তানের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে হয়ে উঠতে পারেনি। সেখানে কি হয়েছে? সেখানে জাতির চেয়ে গোত্রের প্রাধান্যটা বেশি। অর্থাৎ আফগানিস্তানে আপনি দেখবেন যে তালেবান শাসন, তারা বলছে ঠিক আছে, তারা কিতাব পবিত্র কিতাব আল কোরআনের অনুযায়ী তারা একটি শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে, কিন্তু সেখানেও দেখা যায় যে অনেকগুলো গোত্র প্রাধান্য পেয়ে যায়। এরকম অনেকগুলো গোত্রের একটি গোত্রের সন্তান হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আপনি জানেন যে খান সাহেব তিনি আসলে মূলত পাঠান রক্ত ধারণ করে, অর্থাৎ পাঠান বংশের একজন তিনি। যদিও এটা অনেকে অস্বীকার করেন, কিন্তু তারপরেও তিনি, আপনি দেখবেন যে তার যতবারই তিনি সরকার গঠন করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে, সবার আগে কিন্তু তিনি কেপিকে তে ব্যাপক পরিমাণ ভোট পান। যার কারণে তার যে রাজনৈতিক দলটি, এই দলটির সাথে আফগানিস্তানের যে তালেবান প্রশাসন রয়েছে বা যে প্রশাসনই থাকুক না কেন, তাদের একটি সুসম্পর্ক বজায় থাকে। এটি একটি ইকুয়েশন। এবার আসেন ভূ রাজনৈতিক কৌশলগত স্বার্থ এবং সেখানে কিছু চক্রান্তর কথা বলি। আপনারা দেখেছেন যে মে মাসে মাসুম ভাই যে বুনিয়ামিন মারসুস অপারেশনটি করলো পাকিস্তান, অপারেশন সিঁদুরের বিরুদ্ধে যে, এবং এই অপারেশন সিঁদুরের অপারেশন করতে গিয়ে দেখা গেল যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এবং আন্তর্জাতিক মাধ্যমগুলো এবং আন্তর্জাতিক সামরিক অথরিটি যারা রয়েছে, আমি শুধু যারা সংবাদ মাধ্যম তাদের কথা বলছি না, মনে করেন যে ধরেন ফ্রান্সের একজন জেনারেল বা ফ্রান্সের ডিফেন্স মিনিস্ট্রি, হ্যাঁ, দে আর অথরিটিস, তো এদের মোতাবেক দেখা যাচ্ছে যে কমপক্ষে 4 থেকে 6টি বিমান হারিয়েছে ভারত, যেখানে পাকিস্তান আসলে কিছু হারায়নি। যদিও ভারতের বিমান বাহিনীর প্রধান দাবি করছেন যে তারা 12টি প্লেন মেরেছেন, এর মধ্যে F-16 ও রয়েছে। এখানেই হচ্ছে তারা ভুলটা করে গিয়েছে মাসুম ভাই। সেটি হচ্ছে যে F-16 আমেরিকার একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। অর্থাৎ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বলতে বুঝাচ্ছি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, যেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সব জায়গায় প্রমোট করে বেড়ায়। কারণ এই F-16 যুদ্ধবিমানটি আসলে দুশমন দ্বারা ভূপাতিত হয়নি। কাজে যদি কোনো জায়গায় হয়, সাথে সাথে মার্কিন রাষ্ট্রদূত, ডিফেন্স অ্যাটাচি সেই জায়গায় চলে যায়, দেখে, খোঁজ খবর নেয় যে কি কারণে হলো, যান্ত্রিক গোলযোগ না আসলে পাইলটের ভুল, কি আসলে বিষয়। কারণ আপনি জানেন যে F-16 যেটি বানিয়েছে লকহিড মার্টিন, এই লকহিড মার্টিন এমন একটি কোম্পানি যেটির 1 বছরের টার্নওভার বাংলাদেশের 1 বছরের বাজেটের চেয়ে কয়েক গুণ বড়। তো তো তারা এই খোঁজ খবর নেয় এবং তারা নিয়েছে এবং তারা বলেছে যে না, কোনো F-16 ভূপাতিত হয়নি। চায়নার ক্ষেত্রেও একই জিনিসটি প্রযোজ্য। চায়নার যে J-10C রয়েছে বা যে F-17 রয়েছে, এগুলো আসলে যে F-17 টা চায়না পাকিস্তানের মিলিত। তো মূলত এই অপারেশন সিন্দুর আসলে ব্যর্থতায় পর্যবসিত হয় এবং আমরা দেখেছি রাষ্ট্রপতি ট্রাম্প বলছেন যে তিনি আসলে ইন্ডিয়ার উপরে একটি উপকার করেছেন, যে পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করে, এবং জেনারেল ফিল্ড মার্শাল আসিম মুনির তার কথা শোনার কারণে, কথা শুনে যুদ্ধবিরতি করার কারণে তিনি হচ্ছে ওনাকে দাওয়াত দিয়ে হোয়াইট হাউসে নিয়ে একটি লাঞ্চের দাওয়াত দিয়ে তিনি নিয়ে যান এবং লাঞ্চ করেন, এবং সেখানেও তিনি তার কথা রিপিট করেন। তো এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে বুঝতে পারি যে এই অপারেশন সিন্দুরে ভারত ব্যর্থ হয়েছে। এখন ভারত যে ব্যর্থ হয়েছে, এটার পরে তারা বসেনি, কারণ এখানে কিছু ভূ রাজনৈতিক কৌশলগত ব্যাপার রয়েছে। মাসুম ভাই, চীন এখন একটি আঞ্চলিক পরাশক্তিই নয় শুধু, চীন বর্তমানে একটি বৈশ্বিক পরাশক্তি বলা চলে, যেটির অর্থনীতি অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করার পথে রয়েছে। আবার একই সাথে চীন সামরিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করেছে বলে অনেকে মত প্রকাশ করছেন, কিন্তু এটির এখনো যুদ্ধক্ষেত্রে আমরা কোনো এটির একটি বাস্তব চিত্র আমরা এখনো দেখতে পারিনি, কিন্তু সংখ্যার দিক থেকে অতিক্রম করে ফেলেছে বলে চীনের যে সামরিক বিশেষজ্ঞরা তারা বলছেন। এটি আমরা পরে দেখব যাচাই করে, কিন্তু চীন নিঃসন্দেহে আমাদের অঞ্চলের সর্ববৃহৎ সামরিক পরাশক্তি।
চীন লাদাখে প্রবলেম করেছিল এর আগে, আপনার মনে আছে। লাদাখে চলছে প্রোটেস্ট, ভারত সরকার বিরোধী প্রোটেস্ট, এবং তারা স্বায়ত্তশাসন চাচ্ছে। একই সাথে আমরা জানি যে সেভেন সিস্টার্স যে 7টি প্রদেশ রয়েছে আমাদের দেশের পূর্বে, উত্তরে এবং উত্তর পূর্বে, এই প্রদেশগুলোতেও চলছে ব্যাপক ধরনের প্রতিবাদ এবং ক্ষোভ। কাজে এমত অবস্থায় ভারত চিন্তা করেছিল যে অপারেশন সিন্ধুর যদি তারা সাকসেসফুলি করতে পারে, পাকিস্তানকে হেয় করতে পারে, দুর্বল করতে পারে, পাকিস্তানকে এক কথায় যে তারা পাকিস্তানকে একটা ঝাড়ি দিয়ে বসিয়ে দিতে পারে, তারপর তারা ইস্টার্ন সাইডে অর্থাৎ এই চিকেন নেক যেটি রয়েছে শিলিগুড়ি করিডোর, এটাকে কি চিকেন ব্রেস্টে পরিণত করা যায় কিনা, অর্থাৎ আমাদের যে পঞ্চগড় দিয়ে যে অঞ্চলটি রয়েছে এটি নিয়ে। এবং এর সাথে আপনি জানেন ভারতের একটি পুরান প্রকল্প রয়েছে মিয়ানমারে, কালাদান প্রকল্প, কালাদান মাল্টি মডাল প্রজেক্ট, যেটি অর্থাৎ এটি হচ্ছে কলকাতা পোর্ট থেকে বেরিয়ে সিত্তু অঞ্চলে, আরাকান অঞ্চলে যে পোর্ট, এই পোর্ট দিয়ে একটি রাস্তা সোজা ভারতের এই যে মণিপুর, মিজোরাম, এই প্রদেশগুলো দিয়ে চলে যাবে সেভেন সিস্টার্সে। তাহলে কি হলো, ভারত হচ্ছে খুব দ্রুত গতিতে সামরিক বাহিনীকে কলকাতা দিয়ে আপনার ম্যানিউভার করিয়ে মিয়ানমারের সিত্তু অঞ্চল, যেখান থেকে রোহিঙ্গাদেরকে উৎখাত করা হয়েছে, মাসুম ভাই মনে করিয়ে দিচ্ছি, এই উৎখাতে কিন্তু চীন আমাদের পাশে দাঁড়ায়নি, এবং ভারত সরাসরি মিয়ানমারের যে সামরিক সরকার, সামরিক জুন্তা সরকার, সেই জুন্তা সরকারের সাথে ছিল। এবং আপনি জানেন আমাদের তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সাহায্যের জন্য গিয়েছিলেন ভারতে, এবং ভারত কিন্তু একেবারে না করে দিয়েছে, বলে দিয়েছে তাদের করার কিছু নেই। কারণ এইখানে যে রোহিঙ্গারা উৎখাতিত হবে, এই খালি জায়গাটিতে যে পোর্টটি তৈরি হবে, এই পোর্টটি কালাদান নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করে এই পোর্টটি দিয়ে তিনি সামরিক বাহিনীকে কলকাতা থেকে মিজোরামে নিয়ে যেতে পারবেন 24 থেকে 36 ঘন্টার ভেতরে। এই পরিকল্পনাটি তাদের বেশ পুরনো ছিল, কিন্তু দেখা গেল যে মিয়ানমারে বিদ্রোহের কারণে এই পরিকল্পনাটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে, এবং মিয়ানমারে যারা বিদ্রোহ করছে চীন একই সাথে তাদেরকে সাহায্য করছে, আবার চীন একই সাথে যে মিয়ানমারের যে সামরিক জুন্তা সরকার তাদেরকেও সাহায্য করছে। এখন পিকচারটা একটু চিন্তা করুন, ভারতের জায়গায় থাকলে আপনি কি করতেন? অবশ্যই আপনি আপনার যে দুর্বল জায়গাগুলো রয়েছে সেগুলোতে আপনি শক্তি বৃদ্ধি করতেন। স্বাভাবিকভাবে ভারত এখন কি করবে? ভারত করবে কি, পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা করবে। কারণ ভারতের যে সামরিক ডক্ট্রিন, এই সামরিক ডক্ট্রিনে পশ্চিম এবং চীন, উত্তরে চীন এবং পশ্চিমে পাকিস্তান, এই দুটোর সাথে সাইমালটেনিয়াসলি এঙ্গেজমেন্টের একটি শিক্ষা ভারতের সামরিক বাহিনীগুলোকে দেওয়া হয়। কিন্তু কিভাবে দেওয়া হয়? সেখানে চীনের ব্যাপারে হচ্ছে ঠেকানোর ক্ষেত্রে, আর পাকিস্তানের ব্যাপারে হচ্ছে আক্রমণ কিংবা পাল্টা আক্রমণের ডক্ট্রিন ভারতের সামরিক বিশেষজ্ঞরা নিয়ে থাকে। কিন্তু পূর্বের যে অঞ্চল রয়েছে এখানে ভারতের সামরিক প্রস্তুতি তেমন নেই। কিন্তু আমরা দেখলাম যে গত বাংলাদেশের বিপ্লবের পরপর সেখানেও কিন্তু সেনা সমাবেশ ঘটিয়েছে ভারত, অর্থাৎ তারা তাদের সামরিক ডক্ট্রিন চেঞ্জ করছে। মাসুম ভাই, আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু বলে রাখি, কোন দেশের সামরিক ডক্ট্রিন যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই দেশের গোয়েন্দা ডক্ট্রিন গুলো পরিবর্তন হয়ে যায়। তো ডক্ট্রিন হচ্ছে অনেকগুলো স্ট্র্যাটেজি বা কৌশলের একটি সমন্বয়কে ডক্ট্রিন বলা হয়, যেটি হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন। তো এখন যেমন আমি আরেকটি উদাহরণ দিয়ে বলতে পারি, একটু সংক্ষেপে বলবো। তুরস্কের 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের আগে তুরস্কের ডক্ট্রিন ছিল যে তুরস্ক আড়াইটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিত। আড়াইটা যুদ্ধ, একটি হচ্ছে গ্রিসের সাথে যুদ্ধ, তার প্রতিবেশী, একটি হচ্ছে আপনার আর্মেনিয়ার সাথে যুদ্ধ, এবং আরেকটি হচ্ছে পিকেক এর সাথে যুদ্ধ। এই আড়াইটি যুদ্ধের প্রস্তুতি তুরস্ক নিত। কিন্তু 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরে তুরস্ক তার সামরিক ডক্ট্রিন চেঞ্জ করেছে, যার একটি প্রমাণ আমার চ্যানেলের গত দিনের ভিডিওটি দেখলে আপনি পাবেন যে তুরস্ক 3টি সাগরে ব্যাপী এবং ল্যান্ডে অর্থাৎ ভূমিতেও তারা একটি ব্যাপক আকারের মিলিটারি ড্রিল বা সামরিক মহড়া, এবং যেখানে তারা নেভি, এয়ারফোর্স এবং আর্মিকে অ্যাড করেছে। সেখানে মাসুম ভাই 92টি ছোট বড় যুদ্ধজাহাজ এবং 22টি প্লেন শুধু হচ্ছে নেভাল ড্রিলটাতে অংশগ্রহণ করেছে, এবং জমিনের যে ড্রিলটা সেটি আরো ব্যাপক আকারে। অর্থাৎ তুরস্ক এখন ওভারসিজ অপারেশন, অর্থাৎ সমুদ্র পার হয়ে আরেকটা জায়গায় যে অপারেশনের প্রস্তুতির যে ডক্ট্রিন সেটিকে নিয়েছে। এর সাথে সাথে মাসুম ভাই দেখেছেন যে তুরস্কের গোয়েন্দা তৎপরতার যে ডক্ট্রিন গুলো, গোয়েন্দাদের যে ডক্ট্রিন গুলো বা ইন্টেলিজেন্স পলিসি ডক্ট্রিন, এটিও পরিবর্তন হয়েছে। তার একটি উদাহরণ স্বরূপ আপনি দেখবেন যে বর্তমানে এই যে কিছুদিন আগে গাজায় যে শান্তি চুক্তির জন্য বৈঠক হলো মিশরের শারমাল শেখ শহরে,
লোহিত সাগরের পাড়ের শহরটিতে, এটিতে তুরস্কে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালুন। এই গোয়েন্দা সংস্থার প্রধানের বিভিন্ন জায়গায় যেয়ে উপস্থিত থাকা এবং দেশকে প্রতিনিধিত্ব করা, এটি কিন্তু তুরস্কের ইতিহাসে খুব পুরাতন নয়। তারা যেতেন সফর সঙ্গী হিসেবে, কিন্তু তারা এখন প্রতিনিধিত্ব করছেন। এটি আমরা দেখতাম একসময় যে সিআই এর যিনি ডাইরেক্টর তিনি যেতেন এই ধরনের অংশে, বা আপনার এমআই 6 এর যিনি যিনি চিফ তিনি হচ্ছে দেখা যেত যে এরকম বিদেশে যে এই কূটনৈতিক বৈঠকগুলোতে তারা পার্টিসিপেট করতেন। কিন্তু এখন তুরস্কের এটিও চেঞ্জ হয়েছে। কাজে ভারতও আসলে তার যে ডক্ট্রিন গুলো এগুলো চেঞ্জ করতে চাচ্ছে, কিন্তু এটি করার সময় একটা জিনিস ভুল করে ফেলছে, সেটি হচ্ছে ভারতের যে বর্তমান সরকারটি রয়েছে। দেখুন, ভারতের এক পাশে পাকিস্তান, এক পাশে বাংলাদেশ, এক পাশে আফগানিস্তান এবং পরবর্তীতে চীন রয়েছে। এই 4টি দেশেরই কিন্তু ধর্ম, বা এই 4টি দেশই কিন্তু হিন্দু অধ্যুষিত নয়, শুধুমাত্র নেপাল ব্যতীত। কাজে ভারতের একটি আপনার সহানুভূতিশীল ফরেন পলিসি তার প্রতিবেশীদের প্রতি নেওয়া উচিত ছিল, যেটি ভারত নিতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে বর্তমান সরকার। যার কারণে কিন্তু বিশ্বের কূটনৈতিক মণ্ডলেও ভারত অনেক ক্রেডিট হারিয়েছে মাসুম ভাই। এর ফলশ্রুতিতে ভারত কি করছে এখন, আপনি দেখবেন যে আমাদের দেশের যারা গোয়েন্দা সোর্স রয়েছে তাদের সাথে যদি আপনি কথা বলেন, তারাও দেখবেন যে আপনাকে বলবে যে আমাদের দেশে বিচ্ছিন্নতাবাদী, সহিংসতাকারী, নাশকতাকারী যে দলগুলো রয়েছে, যেমন ইউপিডিএফ একটি পার্বত্য চট্টগ্রামে, একই সাথে পাকিস্তানের ক্ষেত্রে যে বেলুচিস্তান লিবারেশন মুভমেন্ট, কিংবা উত্তরে ফ্রন্টিয়ার এলাকায় খাইবার পাখতুনখোয়াতে যে মুভমেন্ট গুলো রয়েছে, টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তান, এই মিলিটেন্ট গ্রুপগুলোকে ভারত বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, যাতে পাকিস্তানকে এঙ্গেজ রাখা যায়, যাতে বাংলাদেশকে এঙ্গেজ রাখা যায় এবং ফোকাসটা ভারত থেকে সরে যায়, বা ভারতের উপর আপনি যদি এক জায়গায় আপনার শক্তিটাকে প্রয়োগ করেন, ফোকাস করেন সামরিক শক্তিটাকে, আপনি কিন্তু এটা আরেক জায়গায় সহজে করতে পারবেন না। তো ভারত মূলত এই কৌশলটি, এই ডক্ট্রিনটি অবলম্বন করছে, যার একটি ফলশ্রুতি হিসেবে দেখুন, পাকিস্তান কালকে হামলা করেছে, তার আগে 11 তারিখ তারা হামলা করেছে আপনার কাবুলের একটি বাজারে, যেখানে তারা পাকিস্তান সেনাবাহিনী দাবি করছিল, বা পাকিস্তানের গণমাধ্যমগুলো দাবি করছিল যে তারা তেহরিকে তালেবান পাকিস্তানের প্রধান যিনি তাকে হত্যা করেছে। কেন হত্যা করেছে, কেন পাকিস্তান এই পর্যায়ে আসলো, এটির একটি জানার বিষয় রয়েছে মাসুম ভাই। বিগত 6 মাসে 140টার বেশি হামলা হয়েছে পাকিস্তানের সিভিলিয়ান, সামরিক, পুলিশ এবং এমনকি মসজিদ, মাদ্রাসা, দরগাতেও। কাজে এই নাশকতা এবং টিটিপি হচ্ছে বেশিরভাগের ক্লেম করেছে কি টিটিপি, এর বাইরের গুলো ক্লেম করেছে বেলুচিস্তান লিবারেশন মুভমেন্টটি। কাজে আপনি দেখুন, এই বিচ্ছিন্নতাবাদী সহিংসতাকারী সংগঠনগুলো পাকিস্তানকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করছে। এর বাইরে এই যে সরকার রয়েছে পাকিস্তানে বিদ্যমান, নওয়াজ শরীফ সরকার, এদের সাথে আসলে তালেবানদের তেমন একটি সম্পর্ক নেই। অথচ এই পাকিস্তান রাষ্ট্রটি 69 সালে যখন সোভিয়েত রাশিয়া আক্রমণ করে আফগানিস্তানে, সবচেয়ে বেশি উদ্বাস্তুদেরকে আশ্রয় দিয়েছিল এই পাকিস্তান রাষ্ট্রটি, এবং তারা প্রায় 50 বছর ধরে 40 লক্ষাধিক আফগান শরণার্থীদেরকে তারা শরণার্থীদেরকে তারা হচ্ছে স্থান দিয়ে গিয়েছে। তালেবানকে রাশিয়ার বিরুদ্ধে, মার্কিনীদের বিরুদ্ধে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করেছে মাসুম ভাই পাকিস্তান রাষ্ট্রটি। অথচ আমরা জানি যে ভারত রাষ্ট্রটি কিছুদিন আগ পর্যন্ত তালেবানদেরকে হচ্ছে মানুষের খাতায় গুনতো না, উচ্চ তাচ্ছিল্য এবং অত্যন্ত জঘন্য ভাষায় আপনি এদের ব্যাপারে, তালেবানের ব্যাপারে, এই যে গৌরব আরিয়া নামক ভারতের যে একজন প্রাক্তন মেজর এবং সামরিক বিশ্লেষক রয়েছে, তার ভিডিওগুলো দেখতে পারেন, কি ভাষায় গালিগালাজ করে। তিনি ইনফ্যাক্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি হচ্ছে খুব জঘন্য ভাষায় গালিগালাজ করেছিলেন। তো এটি হচ্ছে আসলে এই বর্তমান সরকারের মেন্টালিটি। এখন আফগানিস্তান ফাঁদে পা দিয়েছে এদের, এবং তারা হচ্ছে এই টিটিপি কে কন্ট্রোল করার ব্যাপারে পাকিস্তানের যত চিঠি, আলটিমেটাম ছিল, এগুলোকে অগ্রাহ্য করেছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি গতকালকে রাত্রে এই ভাতৃঘাতী সংঘাত একটি বিকট রূপ ধারণ করে, এবং এটির ব্যাপারে আমিও একটি আমার চ্যানেলে ভিডিও করেছিলাম গতকালকে, যে ব্যাপক পরিমাণে বোমা বর্ষণ হয় আফগানিস্তানে, এবং আফগানিস্তানও শেলিং করে পাকিস্তানের পোস্টগুলোতে। পোস্টগুলো হাত বিনিময় হয়, এ ওর পোস্ট দখল করে, এ ওর পোস্ট দখল করে।
হতাহতের সংখ্যার ব্যাপারে আল জাজিরা একরকম বলছে, রয়টার্স একরকম বলছে। এই সংখ্যাটি এখনো কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ৫৮ নামক যে সংখ্যাটি ব্যবহার করছে তালেবানের মুখপাত্ররা, এই সংখ্যাটি কিন্তু তারা কিভাবে পেয়েছে এটির কোনো উত্তর তারা দিতে পারছে না। আবার পাকিস্তানও যে সংখ্যাটির কথা বলছে, কিভাবে তারা এই সংখ্যাটিতে উপনীত হলো এটিও জবাব দেয়া যাচ্ছে না মাসুম ভাই। অমিত ভাই, এখন বিষয় দাঁড়ালো যে আপনি পুরো হিস্ট্রিটা বললেন, আমি বুঝতে পেরেছি, আমার দর্শকরা হয়তো পুরো ফ্যাক্টটা বুঝতে পেরেছেন, কিন্তু প্রশ্ন হলো এই দেশ দুটো যখন বুঝতেই পারছে যে নেপথ্যে ইন্ধন দিচ্ছে অন্য কেউ, যেমন আমি আপনি যদি বুঝি যে ভারত ইন্ধন দিচ্ছে আফগানকে, আমি আপনি যদি বুঝতে পারি পাকিস্তানকে ইন্ধন দিচ্ছে আমেরিকা, তাহলে এই দুটো রাষ্ট্র নিজেদের মধ্যে কেন সমঝোতা করছে না, বা নিজেরা কেন এই হত্যাযোগ্য বা এই যুদ্ধের মতো বা খুনাখুনির অবস্থা থেকে ফিরে আসছেন? একদম সংক্ষেপে এটা একটু বলেন। এটি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, যিনি ভারতে রয়েছেন, তিনি বলছেন যে তিনি পাকিস্তানের সাথেও সুসম্পর্ক চান এবং সুসম্পর্ক চান আলোচনার ভিত্তিতে, মিউচুয়াল রিসপেক্টের ভিত্তিতে। এখন দেখা গেল কি পরিস্থিতিটা রক্তারক্তি অবস্থায় পরিণত হয়েছে। মাসুম ভাই, এখানে এইটির উত্তর দিতে গেলে আসলে গোত্রের যে কালচার বা ট্রাইবাল কালচার বা গোত্রীয় সমাজের যে কালচার, এই কালচারটি একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে। এই কারণেই আমি বললাম যে মানে ওইখানকার সমাজ ব্যবস্থাটি এখনো জাতিমূলক সমাজ ব্যবস্থায় রূপ লাভ করতে পারেনি, গোত্রীয় সমাজ ব্যবস্থায় রয়েছে। এটির কারণ হচ্ছে, আপনি যদি গোত্রীয় সমাজ ব্যবস্থায় জিনিসটি এরকম হয়, ধরেন আমার গোত্র আপনার গোত্র আলাদা, হ্যাঁ, আপনি আমার গোত্রের একজনকে খুন করলে এখন আমার গোত্রের একজন যে আপনার গোত্রের একজনকে খুন করবে, যেই লোকটাকে খুন করলো ওই লোকটা একেবারে নির্দোষও হইতে পারে। এবং দেখা গেল যে খুন করার সময় তার পুরা বাসাটা বোম দিয়ে উড়িয়ে দিল, যেখানে বাচ্চা কাচ্চাও মরে গেল। আবার তখন করবে কি, আমার গোত্রের লোক যে আপনার গোত্রের লোকের একজনের বাসা উড়িয়ে দিয়ে বাচ্চা কাচ্চা। অর্থাৎ এইটাকে বলে এই যে ভেঞ্জেন্সফুল কালচার, যেটি গোত্রীয়দের মধ্যে, যেটি আসলে আরব গোত্রগুলোর মধ্যে ছিল রসুলুল্লাহ আর আসার আগ পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তিনি যুবকালে সবচেয়ে যেই কাজটি করেছিলেন, হিলফুল ফুজুল নামক একটি সংগঠন গঠন করে, আপনি জানেন যে এই গোত্রগুলোর মধ্যে যুদ্ধের যে কারণটি রয়েছে, অর্থাৎ ওই পাথরটি কাবায় স্থাপন করার জন্য, এই সংঘাতটি তিনি সবার আগে সমাধান করেন। এখন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ব্যাপারটি এই রূপে লাভ নিয়েছে। আপনি যদি সরকারকে বলেন যে তোমরা যুদ্ধ করো না, ওইখানে আফগানিস্তানের বর্ডারে যে দেখা গেছে যে দুই গোত্র কিন্তু একই জাতি, কিন্তু সবাই কিন্তু পাঠান এবং তাদের ভাষা এক, কিন্তু দুই গোত্র। এই গোত্রের লোক এই গোত্রের সাথে গোলাগুলি করে মেরে ফেলেছে, বা যেই পুলিশ পোস্টে পুলিশ মারলো সেই পুলিশ দেখা গেল আফ্রিদি গোত্রের বা শেরজাই গোত্রের। এখন এই শেরজাই কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তানে যে নাশকতা চালাবে। কাজে এটিকে আসলে বাধা দেওয়া, এটিকে থামানো এবং এটিকে অতি দ্রুত যদি আপনার সমাধানের দিকে না যাওয়া যায়, এই যুদ্ধটি আরো বড় রূপ লাভ করবে, আরো বিকট রূপ লাভ করবে, এবং এতে ভারতবর্ষের যে মুসলমানরা তারা ব্যাপক মূল্য চুকাবে। এর জন্য অলরেডি কাতার এবং সৌদি আরবিয়া তারা একটি ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু এই ইনিশিয়েটিভটি এখনো শতভাগ সাকসেসফুল হয়নি। আমি মনে করি যেহেতু তুরস্ক রাষ্ট্রের কূটনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি, তুরস্ক রাষ্ট্র খুব দ্রুত গতিতে এই দিকে মনোনিবেশ করবে। যদিও তুরস্ক রাষ্ট্রের সেন্টার অফ ফোকাস এই মুহূর্তে রয়েছে গাজা, ফিলিস্তিন, এবং সেখানে একটি স্থিতিশীল শান্তি, অর্থাৎ স্থায়ী শান্তি কায়েম করা এবং গাজার পুনর্বাসন করা, গাজার পুনর্নির্মাণ করা। কিন্তু এরই মধ্যে আরেকটি ক্রাইসিসের মধ্যে আমরা পড়লাম, যেখানে এই পাশের লোকও বলতেছে আল্লাহু আকবার, ওই পাশের লোকও বলতেছে আল্লাহু আকবার, এবং এরা একে অপরের দিকে গুলি চালাচ্ছে। মানে এটা হইলো শয়তানের সবচেয়ে প্রিয় কাজ, যে দুইটা মুসলমান গ্রুপের ভিতরে লড়াই করে দেওয়ানো। এবং এই ক্ষেত্রে শয়তানের উসিলা হিসেবে কে কাজ করতেছে, এটা আমাদের দর্শক শ্রোতা বা যারা আমাদের ভিডিওটি শুনতেছেন তারা, আমি আশা করি যে অলরেডি বুঝে গেছেন।